কাজ স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি চাল আমদানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি কাউসার আলম খান এবং একই প্রতিষ্ঠানের সহসভাপতি জাকির হোসেন। জনাব কাউসার আলম খান এবং জাকির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব খান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বিরতিতে যাওয়ার আগে আপনি আমরা বলছিলাম যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে উৎপাদন হওয়া সত্ত্বেও, উদ্বৃত্ত থাকা সত্ত্বেও বেশি পরিমাণে চাল আমদানি হচ্ছে। তাহলে প্রশ্ন আসছে যে এই ডোমেস্টিক মার্কেটে যে চালটা থাকছে সেটা আসলে যাচ্ছে কোথায়? তাহলে কি আপনাদের গোডাউনে পৌঁছে যাবে বা কি অবস্থা সেটা, বা ওভারঅল এই অবস্থায় আপনাদের চাল ব্যবসার কি অবস্থা? আমাদের ব্যবসার অবস্থা তো ওইটা তো আমরা তো চিন্তা করি প্রথম কৃষক নিয়ে। আচ্ছা বলুন। কৃষক যদি এই আমার কিন্তু 2 মাস পরে নতুন মৌসুমে চাল আসতেছে। আচ্ছা, এখন যদি এই চালটা মার্কেটে থেকে যায় কৃষকের হাতে, মার্কেট যদি কম থাকে, তখন ওই চালের অবস্থাটা কি দাঁড়াবে? তখনও তো মার্কেট কম থাকবে, কৃষক কিন্তু প্রাইস পাবে না, লাভ তাদের প্রফিট পাবে না। কৃষক যখন লস করবে, আমি ব্যবসা করলে আমি লস করলে কিন্তু একসময় আমি ওটা কভার করতে পারবো, কৃষকের লস কিন্তু কৃষক কভার করতে পারে না। তখন কি হবে? প্রোডাকশন কিন্তু কমে যাবে। রাইট। আগামীতে প্রোডাকশন করলে এর ফিউচার কিন্তু 2-1 বছর পরে খুব খারাপ অবস্থায় যাবে দেশ। আপনার চাল আজকে যদি 40 টাকার চাল কিনতে চান না, এটা কিন্তু আপনার 60 টাকা 70 টাকাও কিনতে পারেন। আচ্ছা, আমরা তো চিন্তা করি ফিউচারটা। আজকে কম দামে আমি খাইলাম, কিন্তু ফিউচার তো খারাপ। আচ্ছা, জনাব জাকির হোসেন, আপনার কি মনে হয় কি অবস্থা, ব্যবসার এই অবস্থা, যদি এই পরিস্থিতি থেকে সত্যি চাল অবিক্রিত থেকে যায় কৃষকদের কাছে এবং নতুন বছরে চাল আসছে, তখন সামনের বছরগুলোতে চাল আমদানিতে কি নেতিবাচক প্রভাব পড়বে কিনা? সামনে ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে আমাদের বাংলাদেশে প্রচুর চাল উৎপাদন হবে। রাইট। এখনই অলরেডি কৃষকের কাছে যে পরিমাণ চাল রয়ে গেছে তারা বিক্রি করতে পারেনি। এই আমদানি এই তথ্যটা কি আপনি মাঠ পর্যায়ে থেকে পেয়েছেন? জি, আমরা মাঠ পর্যায়ে থেকে পেয়েছি। আমরা এটা নিয়ে কাজ করি যেহেতু পেয়েছি ওইখান থেকে। আচ্ছা বলুন। তো একে তো কৃষকের লস, যারা দোকানে চাল বিক্রি করে, যারা দোকান পাইকারি বিক্রেতা অথবা একটা দোকান নিয়ে ব্যবসা করে, তাদের কিন্তু ভয়ঙ্কর অবস্থা। পুরান ঢাকার চালের মার্কেটে 200 দোকান, আগে 350 দোকান ছিল, তার মধ্যে 200 হয়েছে। 200-র মধ্যে এখন 160টা প্রায় মৃত। ব্যবসা লসের কারণে তারা ব্যাংকের টাকা দিতে পারে না, তারা ব্যবসা লস হওয়ার কারণটা কি? এই সমস্ত কারণ, ধরেন চালের দাম কমে গেল, ওই পুরান ঢাকার বাজার বা পাইকারি বাজার বলতে তো কিছু নাই। মানুষ কিন্তু এখন মুদি দোকান থেকে কিনে, সুপার শপ থেকে কিনে, একই চাল, পূর্ণ নামে একটা চাল আছে, রেনেটা কোম্পানি করে, 100 টাকা কেজি। সেই চালটা গুটির সাথে সেম, গুটি সেটার দাম 30 টাকা, সেটা 100 টাকা একটা প্যাকেটের মধ্যে করে বিক্রি করে। এটা আমি আপনাকে তথ্য সহ প্যাকেট সহ দেখাতে পারবো। সেটা আলাদা হিসাব নিশ্চয়ই। সেইটা আপনার তাহলে কিভাবে হবে? তাহলে ওদের কাছে তো যাচ্ছে না, পাইকারি বাজারগুলো তো ধ্বংস হয়ে গেছে। তাহলে এই যে দোকানদারগুলো এখন ঋণের সুদের হার যেভাবে বাড়ছে, যেভাবে ঋণের সুদের হার, মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করবে, সেখানে তারা পাচ্ছে না। দেশের অবস্থা 2 মাস ধরে হরতাল অবরোধ, কিন্তু ঋণের সুদ তো আর আটকে নেই। ঋণের সুদ কিন্তু ঋণের সুদের জায়গায় আছে। ব্যাংকের কাছে গেলে ব্যাংক আইন দেখাই দেবে, ব্যাংক আপনাকে বলে ইনসিস্ট করবে যে আপনি লোন নেন, ব্যবসা করেন। কিন্তু যখনই ক্রাইসিস মোমেন্ট আসবে, ব্যাংক কিন্তু তার রেট অফ ইন্টারেস্ট কমাবে না, তার কাছে কিন্তু ঠিকই বলবে যে আপনি আমাকে দেন। বাংলাদেশ ব্যাংকের আইন, আপনার না হলে ডিফল্টার হবেন, আপনার লোন ব্যাড হয়ে যাবে, আপনার কিন্তু আমরা সিকিউরিটি বিক্রি করে টাকা নিয়ে নিব। দেশের আমাদের এটা আসলে আপনি হয়তো মনে করবেন যে আজকে হরতাল, আমরা এসেছি, সব ঠিক আছে, ওভারঅল দেখলে ঠিক মনে হয় ইন্টারনাল ব্লিডিং যেটা হচ্ছে, বিজনেসম্যানরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা। আপনি এত লক্ষ ব্যবসায়ীর দিকে চিন্তা করবেন নাকি কয়েকজন ব্যাংকের মালিকের মুনাফার কথা চিন্তা করবেন? ব্যাংকের রেট বা সাউথ ইস্ট এশিয়ায় সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশের চেয়ে বেশি কি কোথাও আছে? 15%, 16% ইন্টারেস্ট দিয়ে কি ব্যবসা করা সম্ভব? 7%, 8% যদি সার্কে থাকে, আমাদেরকে এইভাবে কেন আমাদের যারা ব্যাংকের সুদের ব্যাপারটা আরো নির্ভর করে আমাদের, যেমন আমরা লেন্ডিং রেটের কথা বেশি বলছি, এবং আমানতের উপর যে সুদ দেওয়া সেটাও বেশি। না, সেটা তো গভর্নমেন্ট ভর্তুকি দিতে পারে। এখন যদি বাংলাদেশে আরো 3 মাস যদি আমি আপনাকে বলতে চাই, আরো 3 মাস যদি এরকম থাকে, হরতাল অবরোধ থাকে, তখনও কি ব্যাংকের ইন্টারেস্ট তাই থাকবে? এখন তখনও কি লেন্ডিং রেটের কথা বলা হবে? তখনও কি বলবে যে আমানতের ঋণের সুদের হারের বিপরীতে? তো আমানতের ঋণের সুদের হার কি করবে না করবে এটা তো সরকার সিদ্ধান্ত নিবে। তাহলে আমাদের কি হবে? আমরা তো ধরেন ব্যাংকের সুদের হার নির্ধারণ আসলে সেই অর্থে সরকার করে না, এটা হচ্ছে যে এটা হচ্ছে মার্কেট ডিটারমিন করে, মার্কেট ডিটারমিন করে।
চাহিদা এবং যোগানের উপর অর্থ নির্ভর করে। মন্ত্রণালয় করে, না, সেই বাংলাদেশ অর্থে না, ব্যাংক করে। সেই অর্থে বাংলাদেশ ব্যাংক একটা নির্দেশনা দেয় কিন্তু করে না সেটা। এখন যারা ব্যাংকের ঋণ নিয়ে যারা দেয়নি তারা বলে যে তাদের ঋণের সুদগুলো আপনাদের উপরে বর্তায়। আসলে কি এটা বর্তানো উচিত? উচিত কি উচিত না সেটা তো বাংলাদেশ সরকার প্রধানকে তো জানাতে হবে, অর্থমন্ত্রী তো তা জানাতে পারেন, আমাদেরকে তো বাঁচতে না, দিতে হবে। সেটা নিশ্চয়ই হয়তো কোনো বেল আউট মেজার গভর্নমেন্ট নিতে পারেন, সেটা আমরা না, আমরা কার কাছে বলবো তাহলে? এই কথাটা না, তো কোনো না কোনো ভাবে পৌঁছাইতে হবে। অবশ্যই পৌঁছাবে। আমাদের যে বাংলাদেশের লাখ লাখ ব্যবসায়ী তারা বাঁচবে নাকি কয়েকটা ব্যাংকের মুনাফার কথা চিন্তা করা হবে, ব্যাংকের ইন্টারেস্টের কথা চিন্তা জাকির হোসেন, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব খান, আপনাকে জানতে চাচ্ছি এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? মানে আমি যদি আপনার চাল ব্যবসার কথা বলি, মূল কথা হচ্ছে পরিবহন কেমন চলছে, আপনারা কি সাপ্লাইটা ঠিক মতো পাচ্ছেন কিনা দূর দূরান্ত থেকে? পরিবহন ব্যবসা কিন্তু খুব খারাপ। যেমন সেটা আমরা আমরা জানি। আগে যেমন বগুড়া বা দিনাজপুর থেকে একটা ট্রাক ঢাকায় আসতো 14-12-13 হাজার টাকা, ওই ট্রাক এখন 30-35 হাজার 40 হাজার টাকা, 3 গুণ। 3 গুণ বাড়ছে। আচ্ছা। এটা তো এই কস্টিংটা তো চালের উপরেই যাবে এবং অনেকে তো আসতেও চায় না। এটা কি চালের দামের উপর প্রভাব পড়েছে 2 মাসে? হ্যাঁ, অলরেডি অবশ্যই পড়ছে। এখন আজকেও 3 টাকা বেড়ে। আজকেও 3 টাকা, আজকে 3 টাকা কেজিতে কিন্তু বেশি এই কারণে। আর ঢাকার বাইরে কোথাও কিন্তু ট্রাক দিয়ে মাল পাঠানো যায় না, আসতেও পারে না, যদি পুলিশ প্রোটেকশন আনতে হয়। সেই হিসেবে নিশ্চয়ই পুলিশ প্রোটেকশন আসছে, কিন্তু এমনি সাপ্লাইয়ের যেটা স্মুথ ছিল সেটা নিশ্চয়ই নাই, আপনারা না, বলছেন সেটা নাই। সাপ্লাই তো স্পুট নাই। আচ্ছা, এখন চাল তাহলে আপনি আপনার প্রতিষ্ঠান জনাব জাকির হোসেন কিভাবে সংগ্রহ করছেন? আপনার আরো থেকে চাল আসছে? চালের আপনার যেমন সাপ্লাই ঠিক নাই সেভাবে সংকটও নাই। এখন ভয় নিয়ে, যেমন আমি এখানে এসেছি তেমন চাল আসছে ভয় নিয়ে রিস্ক নিয়ে ভাড়া বেশি দিয়ে আলটিমেটলি সেই যে রিস্কটা কাভার বা সেই যে টাকাটা বেশি লাগতেছে সেটা তো ভোক্তাদের উপর, যারা ভোক্তা চাল কিনে খাচ্ছে 3-4 টাকা 5 টাকা কেজিতে, তাদের উপর গিয়ে বর্তাচ্ছে। আচ্ছা, সেটা তো আসলে আলটিমেটলি তো ক্ষতি হচ্ছে। কিন্তু আপনি বলবেন ক্রাইসিস যে না চাল পাওয়া যাচ্ছে না 100 টাকা কেজি, তা না। রিস্ক নিয়ে আসা হচ্ছে, আনা হচ্ছে, সামহাউ রিস্ক নিয়ে, খুবই বড় একটা রিস্ক নিয়ে চালটা আসে। এবং কিছু কিছু ক্ষেত্রে পুলিশের প্রোটেকশন থাকছে, প্রোটেকশন, হ্যাঁ, পুলিশ প্রোটেকশন দিচ্ছে হাইওয়েতে, যেটা আপনারা বলছেন সেটা আছে হাইওয়েতে। জনাব জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব কাউসার আলম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পের জন্য আজকে আমাদের শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে এই নিয়ে আপনাদের সাথে আমরা আবারও আলোচনা করবো আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মত ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।